এদিকে আওয়ামী লীগের পাশাপাশি এবার বিএনপিরও খারাপ অবস্থা হয়। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নামেন। দেশের পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনূস হিমশিম খাচ্ছেন। হাসনাত ও সার্জিসের হুঁশিয়ারিতে সবকিছু পরিবর্তন হয়েছে। ৫ তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে চাচ্ছেন? বিশেষ করে সেনাপ্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা শাসন আসতে চলেছে। কানে কানে বলি, সামনে আপনার আওয়ামী লীগ, তারপর হচ্ছে ছাত্রদল আছে না বিএনপির, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে। যেমন হাসনাত সার্জিস পারলে একটা দাড়ি না একটা চুল তাই না পারলে চিরা দেখায়। পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। পরিস্থিতি নিজেদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। নাগরিক পার্টির নেতারা ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের মন্তব্য থেকে ইউটার্ন করছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগায় এরা এই দেশদ্রোহী শয়তান, এরা আবু জেহেলের বংশধর, এরা ফেরাউনের উত্তরসূরি। সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না, মনে রেখে। বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে ক্যান্টনমেন্ট, এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে। অথবা আমাদের বাংলাদেশে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে। সেনাবাহিনী ভালো খারাপ সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে। দেশের শৃঙ্খলার জন্য একটা খুঁটি, মানে এই খুঁটি দেখতে যেমনই হোক, এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটাকে আটকায় রাখে। ওয়াকার সাইড থেকে করে সেনাবাহিনীর মধ্যে দুই ভাগে ভাবে গোলাগুলি ঠুসঠাসটা আওয়াজ হচ্ছে। ইউনূসের ডান হাত বলে পরিচিত এই ব্যক্তি এবার এই ব্যক্তি সম্পর্কেও পর্দা ফাঁস করবেন নিঝুম মজুমদার। কিন্তু ইউনূস যে এই অর্থ লোপাট করছে, ইউনূসের যে দুর্নীতি, ইউনূসের যে এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গাতে সরানো, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে। হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে খুবই ভয়ঙ্কর পরিকল্পনা চলতেছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি সেনাপ্রধানকে নিয়ে অনেক গুঞ্জন। অন্যদিকে আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে নিয়েও অনেক কথা উঠেছে। অনেকে কেঁপে গিয়েছে 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে বিএনপিও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে একটি সিদ্ধান্ত দেওয়াতে তাদের উপর প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, আপনারা জানেন। এক দল আরেক দলের পিছনে লাগছে, আবার অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, আবার সেনাবাহিনীকে নিয়েও এবং সেনা প্রধানকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। এইখানে সেই ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা চালু করবো, সেই নিউজগুলো আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। আসুন দর্শক, এগুলাকে দেখে আসি। ৫ তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো? ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছেন, যে রিফাইন্ড করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এনে তাদেরকে নির্বাচনে আনতে হবে। এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেনা প্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায়। ভারত বলছেন অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে, গত 16 বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো কি অংশগ্রহণমূলক হয়েছিল? আমরা তো দেখেছিলাম সেই 14 সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে, সেখানে 154টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। 18 সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে 8 নির্বাচিত হয়েছিলেন। আবার আমরা যখন 16 সালে এসে দেখলাম আমি দামি নির্বাচনের খেলা, নিজেরা খেলায় মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন, তখন ভারত কেন ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন না?
কিন্তু যদি আপনারা জনগণের মতামত বাদ দিয়ে সেনাবাহিনীর পাতানো ফাঁদে পা দিয়ে ক্ষমতায় আসেন, 6 মাসের ভেতরে ষড়যন্ত্র করে আপনাদেরকেও কিন্তু ফেলে দিয়ে ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে ফিরানোর ষড়যন্ত্র হতে পারে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতা, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সমস্ত দলের বর্তমানে একটি জায়গায় একমত হওয়া উচিত। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তাদের দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আগামী নির্বাচনে তারা যেন আসতে না পারে, এই ব্যাপারে আমাদের সবার সার্জাস এবং হাসনাত, সার্জাস না সার্জিস, দুজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসে আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না, মনে রাখেন। আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা আছে, পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে ফাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোনো রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারোর নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি সেনাপ্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে, বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিয়েছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোনো কর্তা ব্যক্তির নাম সে মেনশন করে নাই। লাগছে পেস, তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলো যে বইলা ফেলছে এগুলোর আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়। ডিবি হারুনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে, তাদের পরিবারও, আমরা দেখলাম তখন ভয় পায়। তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল, খেয়াল নাই, ভাতের হোটেলে নির্যাতন হয়েছে, ভয় তো পাইছে। পরিবারও দেখলাম হাইসা ঘিসা ভাতটাত খেয়ে গেছিল হারুনের সাথে। আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে, তারা তো এখন বলে যে গুলি খাইতে পারবে, তখন কেন খাইলো না? তার মানে সবাই ভয় পায়। এরকম হইতে পারে কোনো ফোন টোন নানান ভাবে, অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, সাক্ষীকে, প্রমাণকে। হাসনাত একজন বললো তিনি তো ভাই পিরাউলিয়া না, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী, আর ছাত্রলীগের কোনো নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না। সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক, নতুন ভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ, তার কথায় শতভাগ আমল করবে। আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি। আমরা বুঝতে পারতেছিলাম ডালমে কুচ কালা হে, হইতে পারে সাদা হে, পিঙ্কও হইতে পারে, হে। এরপরই হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। ভাই মানে কি আপনাদের কথাবার্তা? সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কোন সেই পক্ষ ভাইয়া? আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে 2 দিনে পুরো মাঠ মোটা উড়ালেন। ইভেন সার্জিস বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। এরপরে আমরা দেখলাম যে হাসনাত আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই, বিপরীতমুখী অবস্থান নেই। আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান, ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ভাই সব তো তুমি বললা, মানে তুমি নিজে কখন কি বলো, কার প্রেসক্রিপশনে বলো, এইটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন। একদিন আগে এক কথা, একদিন পরে এক কথা, 10 দিন পরের খবর, একদিন পরে এসব। পিনাকি দানাকে জিজ্ঞেস করছিল যে হাসনাত তুমি আসলে কেন কথাগুলা, তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না। ভাই আমার মাথা ঠিক নেই, আমি নিজে জানি না কখন কি করি, ধুমধাম করি। এত পাগল তো তুমি না বাবা, ভাইয়া তোমার দেখা তো মনে হয় না যে তুমি তো পাগল উড়াদুরা। নো নো নো, বাচ্চারা যারা তোমার বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না, বাট আমরা যারা একটু সিনিয়র আছি, দেশে বিদেশে থাকি, 12 ঘাটের পানি খাইছি, আমরা কিন্তু একটু একটু চিনি। বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতা কর্মী, ট্যালেন্টেড, মারাত্মক, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আছেন, এমনকি এখনো মাঠটা যারা কাঁপাচ্ছেন, হাসনাত, সার্জিস, ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড, মেধাবী, মাঝে মাঝে অনেক পোলাপেন আছে, অন্যের বিরুদ্ধে কথাও বলে। তারা এটা করছে, আওয়ামী লীগ যা করছে সর্বশেষ পর্যায়ে, এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই, এটা থাকা উচিত ছিল। এখনো
ধমক টমক চলতেছে, বাট এগুলা পরিস্থিতি বিগড়াচ্ছে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু ঘটনা ফাঁস হওয়ার পর রাজনীতিতে যে উত্তেজনা চলছে, যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের মধ্যেই নানান সমীকরণ, নানান ডাইমেনশন আমরা লক্ষ্য করছি। দর্শক, একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে, এবং পরবর্তীতে যে প্রপারলি কোঅপারেট করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, একবার ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা না বলা, মানে ইত্যাদি ইত্যাদি, এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ অত্যন্ত সোচ্চার। এমন সময়ে সামনে ভিডিও এনেছেন যেটা নিয়ে তোলপাড়। এখন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের শানে, তাতে তো জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষিপ্ত হবেই, এবং হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাতে তো জনগণ ক্ষিপ্ত হবেই। আসিফ মাহমুদের ওই ভিডিও যেখানে বলা হয়েছে যে ওয়াই নট এনি আদার, ওয়াই প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড মামলার আসামি, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন, এই ভিডিও সামনে আসার পর এবং হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট সামনে আসার পর জনগণ অনেকে কোনো কর্মসূচি ছাড়াই রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু জনগণ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং বিভিন্ন মহল থেকে সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া হচ্ছে এবং তাকে অপসারণ করার দাবি হচ্ছে। তো এটা একটা দিক সরকার নড়েচড়ে বসার, এবং আসিফ মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুলের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে। আমি জানি না যে সেটা শতভাগ সঠিক কিনা, সেই ফোন আলাপ সঠিক না হলেও চিত্র এরকমই। সেখানে ওয়াকারের প্রতি আসিফ মাহমুদের চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে এবং আসিফ নজরুল তাকে আশ্বস্ত করছেন যে কিছু হবে না, ওয়াকার কিছু করতে পারবে না। এর মধ্যে গভীর রাতে, রাত 2টার সময় উপদেষ্টা মাহফুজ, যদি তিনি নিজেও এখন চরম বিতর্কিত, তার মনে ঘুম হয় না, রাত 2টার সময় ফেসবুক পোস্ট দেন, তাহলে ঘুমান কখন? ইবাদত বন্দেগী বা কোনো কিছুরই তো লক্ষণ দেখা যায় না কার্যক্রমে, রাত 2টার সময় কেন ফেসবুক পোস্ট দিতে হবে? মানে একটু বেপরোয়া লাইফস্টাইল মনে হচ্ছে। মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে এই পরিস্থিতির সাথে রিলেট করে ইশারা ইঙ্গিতে নানান কথা বলেছেন, সেটা আবার পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা, মানে পরিস্থিতি যে জটিল, জনগণ যে ক্ষুব্ধ, এটাকে একটু মিটিগেট করার চেষ্টা করছেন মাহফুজ আলম। মানে সরকার নানানভাবে নড়েচড়ে বসেছে এবং ছাত্র উপদেষ্টারা এই বিষয়টা ডিল করছে। সেনাপ্রধানকে প্রচন্ড চাপের মধ্যে রাখার একটা উদ্যোগ হয়তো সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দেখেই মনে হয়েছে যে এই জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের যে ছাত্র উপদেষ্টা দুজন রয়েছেন, তারা সম্মিলিতভাবেই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, যেটা গোটা সেনাবাহিনীকে আঘাত করেছে। গোটা সেনাবাহিনীকে আক্রান্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে হতে যখন শুরু করেছে, সেনাবাহিনীর টহল বেড়েছে রাজধানী ঢাকায়, বাইতুল মোকাররম থেকে বড় ধরনের একটা শোডাউন করার চেষ্টা ছিল, সেই চেষ্টা গতকালকে সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। ঠিক পরদিনই আজকে এসে হাসনাত আবদুল্লাহর সুর উল্টা শোনা গেল। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করা এই হাসনাত আবদুল্লাহ এবার বললেন, সেনাবাহিনীর উপরে আমাদের শতভাগ আস্থা রয়েছে। সেনাবাহিনীর উপরে যদি আপনার আস্থাই থাকবে, তাহলে সেনাবাহিনীকে কলঙ্কিত করে এই ধরনের স্ট্যাটাস আপনি দিলেন কেন? এই স্ট্যাটাস দেওয়ার পরে কি এমন কিছু ঘটেছে যে আপনি এই কথাটা বলতে ইউটার্ন নিতে বাধ্য হলেন? সেই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে। সেই প্রশ্ন যখন উঠেছে, তখন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের, তিনি এই ছাত্র সংগঠন, ছাত্রদের যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছেন। বলেছেন যে সরকারি থেকে এই ছাত্র উপদেষ্টারা যেভাবে এই নতুন দলকে সহায়তা করছে, নানা কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে আনঅফিসিয়ালি, এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, সরকার তাদের হয়ে কাজ করছে। এতে সরকারের নিরপেক্ষতা আর নাই, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি এটাও বলেছেন যে সরকার যেটা বলছে, ছাত্ররা যেটা বলছে, সরকার যেটা বলছে, সেগুলো মিলে যাচ্ছে। আবার এটাও বলছেন যে ছাত্ররা যা চাইবে সরকার তাই করবে, এটা তো কখনো হতে পারে না। সব মিলিয়ে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ছাত্র উপদেষ্টাদের প্রচণ্ড সমালোচনা করলেন এই সাংবাদিক জুলকারনাইন সাহেব। তিনি চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন, তাকে প্রচণ্ড সমালোচনা করতে শোনা গেল। এই ঘটনাগুলো যখন হচ্ছে, তখন আজকে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে। বিএনপি সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে। তারা লিখিত বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি বলেছে, কালকে বিএনপির সঙ্গে সরকারের বৈঠক, সেখানে সরকারকে এগুলো আনুষ্ঠানিকভাবে বলা হবে। অর্থাৎ সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বিএনপি একমত নয়। তার মানে সরকারের সংস্কার উদ্যোগ পুরোটাই ভেস্তে গেল। এই সংস্কার উদ্যোগ আর বাস্তবায়ন সম্ভব নয়,
এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কারণ বিএনপি না চাইলে, বিএনপির বাইরে গিয়ে সরকার কোনো কিছু করবে সেরকম রাজনৈতিক ক্ষমতা এই সরকার অর্জন করতে পারবে না বলেই অনেকে মনে করেন। বিএনপি মহাসচিব বললেন, সদ্য যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন, একেবারে লিখিত বক্তব্যে তিনি বললেন যে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন করেছেন এবং উপদেষ্টা থাকাকালীন এই দল গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা অগ্রহণযোগ্য এমনভাবেই তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন সরকারের প্রস্তাব এবং সরকারের বিভিন্ন প্রস্তাব এবং স্পেসিফিক একটি দলের কথাবার্তায় অনেক মিল রয়েছে। তারা সরকার যা বলছে স্পেসিফিক একটি দল সেই কথাগুলোই বলছে। স্পেসিফিক একটা দল যে কথা বলছে সরকারের প্রক্রিয়াগুলো যেন তেমনই। এটা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে, এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা হতে পারে না। অর্থাৎ তিনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন, আকারে ইঙ্গিতে জামাতের কথাও হয়তো বলার চেষ্টা করেছেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং এই কথাগুলো থেকে কিন্তু আমরা অনেক বুঝতে পারি যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ, অন্যদিকে বিএনপির অনেক কথা, তাদের নেতাকর্মীদের কথা, আবার দেশের সেনাপ্রধান সেনাবাহিনী যে একটা পদক্ষেপ নিচ্ছে। দর্শক শ্রোতা, তারা কিন্তু আমাদের দেশকে স্বাভাবিক করার জন্য এবং আমাদের দেশকে শান্ত করার জন্য তাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে এবং ইতিমধ্যেও তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে। অন্যদিকে অনেকের বক্তব্যের মাধ্যমে কিন্তু অনেক অস্থিতিশীলতা ছড়ায়, সেই কথাগুলো আপনারা শুনবেন না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।